দর্শক স্বাগত 7 দিনে। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে নানা রকমের সহিংসতার খবর আমরা পাচ্ছি, অনেক ভিডিও দেখছি। বিশেষ করে মাজারে আগুন, হামলা, ভাঙচুর, পিটিয়ে হত্যা করা। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং আজকেই আরেকটি ভিডিও, বলা ভালো গতকালকেই, অর্থাৎ গতকালকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনাটি যদিও বেশ কয়েকদিন আগের, চট্টগ্রামে গান গাইতে গাইতে একজনকে পিটিয়ে হত্যা করা। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে বলা হচ্ছে মব জাস্টিস। এখন প্রশ্ন হলো, মব অর্থাৎ উন্মত্ত জনতা একসঙ্গে হয়ে যখন কোনো একটি নেতিবাচক কাজ করে, বাড়িঘরে আগুন দেয়, মাজার ভাঙে, কাউকে পিটিয়ে মারে, তার সঙ্গে জাস্টিসের কি সম্পর্ক? অর্থাৎ আমরা যে শব্দটিকে বলছি মব জাস্টিস, এই শব্দটি আসলে ঠিক আছে কিনা? তার চেয়ে বড় প্রশ্ন হলো যে আমরা শুরু থেকেই দেখছি যে অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোর ব্যাপারে শক্ত অবস্থান তাদের ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা নিজে তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন এই সব বরদাস্ত করা হবে না। তার একাধিক উপদেষ্টা বলেছেন কোনো ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশ সদর দপ্তর থেকে পর্যন্ত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও পিটিয়ে মারার ঘটনা ঘটছে। অর্থাৎ এই সো কল্ড মব জাস্টিস হচ্ছে। কেন বন্ধ হচ্ছে না? যারা এই কাজগুলো করছেন তাদের কাছে কি রাষ্ট্রের এই বাণী পৌঁছাচ্ছে না, নাকি তারা কাউকে পাত্তা দিচ্ছেন না? এবং আমরা জানি যে সেনাবাহিনী এই মুহূর্তে বিচারিক ক্ষমতা সহ মাঠে আছে, তারপরেও এই ঘটনাগুলো কেন ঘটছে? এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? এর সঙ্গে রাষ্ট্রে এখন যারা দায়িত্ব পালন করছেন, অন্তর্বর্তী সরকার, তাদের যারা গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, তাদের রেসপন্সিবিলিটি নিয়েও এখন প্রশ্ন উঠবে কিনা, এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন দুজন বিজ্ঞ মানুষ, সিনিয়র আইনজীবী ZI খান পান্না এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। দুজনকে স্বাগত জানাই। আমি জনাব ZI খান পান্না, আপনাকে দিয়ে শুরু করি। আপনি একজন আমাদের দেশের খুবই স্বনামধন্য আইনজ্ঞ, সেই হিসেবে যে আমরা যেই শব্দটাকে বলছি মব জাস্টিস, জাস্টিস মানে আমরা বলছি ন্যায় বিচার, কিন্তু মবের সঙ্গে জাস্টিসের কি সম্পর্ক? এখন যে ঘটনাগুলো ঘটছে, এটা কি আসলে মব জাস্টিস? আচ্ছা, এটা না দিচ্ছে কে? মব জাস্টিস বলছে কে? বলছেন তো আপনারা, মিডিয়ারা। আমরা তো বলি মব লিঞ্চিং। অ্যাবনর্মাল লোক কি করে না করে সেটার যদি জাস্টিস বলেন, তাহলে তোর বলার কিছু নাই, তাই না? ইটস লিঞ্চিং, কিলিং। হ্যাঁ, কিছু অপরিচিত মানুষ, তারা অস্বাভাবিক উন্মাদনার ভেতর থেকে এই কাজগুলো করে যাচ্ছে। এটাকে জাস্টিস বলার কোনো উপায় নাই। না, আমি প্রশ্নটা, আপনার পয়েন্ট খুব ক্লিয়ার। আপনি বলছেন যে অপ্রকৃতস্থ মানুষ, কিন্তু আমরা দেখলাম যে দেশের শীর্ষ 2টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2 জন মানুষকে পিটিয়ে মারলেন। শীর্ষ বিশ্ববিদ্যালয়ে যে পাগল থাকতে পারবে না তার তো কোনো নাই। এইখানে নেশাখোর আছে না? এবং আপনি দেখেন যে ছেলেগুলো এই হত্যার সাথে জড়িত, সে বলছে যে আমি আবেগের বশে হত্যা করছি। আবেগের বশে জানতাম যে প্রেম করে, কবিতা লেখে, গান গায়, পাগলও হয়। আবেগের বশে হত্যা করে, আত্মহত্যাও করে অনেকে আবেগের বশে, কিন্তু খুন করে এই প্রথম শুন। একে আমি কিভাবে বলি যে সে স্বাভাবিক, সুস্থ মস্তিষ্কে? এরা সাথে যারা জড়িত, এর বন্ধু বান্ধব সহ সকলেই অপরকিতস্থ বলতে আমি বলবো যে আইদার নেশাখোর বা অশিক্ষিত মূর্খ, যার কোনো নৈতিক বোধ নাই, বিবেক নাই, আত্মা নাই, ভালোবাসা নাই, স্নেহ মমতা নাই, সেই ধরনের কিছু লোক। এরা প্রেম করতেও পারবে না, রেপ করতে পারবে। এদের বেলা আমার বলার কিছু নাই। চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয় আবরারের মতো, খুব তাড়াতাড়ি দ্রুত হোক, যদি হয় তাহলে কিন্তু এটা সত্যির জায়গা একটা খুঁজে পাবে মানুষ। আপনি শুধু চট্টগ্রামের ওইটা বলছেন কেন? কক্সবাজারে যে মহিলাকে কান ধরে উঠবস করলো, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে হত্যা করলো, সেটা, এই সবগুলো মিলিয়ে কিন্তু সমাজটার এই অবস্থা। না জনাব, যেটা এখানে একটা বিষয়, না এর আগে মানে একটু প্রবণতা এখন বন্ধ হয়েছে, অনেকগুলো মাজারে ভাঙচুর হলো।
এবং একজন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, তার কবরে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে কাজগুলো যারা কারা দিচ্ছে আমি একটু বলি। জি, এরা ওহাবিরা, ওহাবিদের একটা আন্দোলন আছে মাজারের বিরুদ্ধে, এবং এটা কি বলবো আমি, যে ইসলামিক মুসলিমিসের ভেতরে প্রথমত হইলো যে একটা হলো আমরা অ্যাজ মুসলিম আমরা হিন্দু বিরোধী। প্রথম টার্গেট আমাদের হলো হিন্দু, এখন আর হিন্দু নাই, মাজার বিরোধী হয়েছে আমরা। হ্যাঁ, তো ওই একটা উঠলো না যে আমার কাছে ডকুমেন্টস একটু আগে ছিল, দিয়ে দিছে আমার অ্যাসোসিয়েটদের হাতে, সেটা যে কিছু মন্দিরের জায়গা, কিছু হিন্দুদের জায়গা, এগুলো দখল করার একটা তৎপরতা চলতেছে নর্থ বেঙ্গলে। আরে আল্লাহ, তো সেইটা কি বলবো আমি, আমার একটা কল এসে পড়ছে এখানে আবার। তাহলে আপনি কি কলটা রিসিভ করবেন? আমরা একটু এর মধ্যে শেখ হাফিজুর রহমান কার্জনের কাছ থেকে ঘুরে আসবো, আপনি ফোনটা রিসিভ করবেন? জি পান্না ভাই, আপনার কাছে একটু পরে আসছি, আপনি ফোনটা রিসিভ করেন। আমি একটু জনাব অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আমি সেম প্রশ্নটা আপনাকে করি স্যার, যে আমরা যাকে মব জাস্টিস বলছি, জনাব জেডাই খান পান্না বললেন এটা কোনো অর্থে জাস্টিস নয়, আপনি আইনের শিক্ষক, আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? মানে এই যে ঘটনাগুলো ঘটছে, সেটা মাজারে ভাঙচুর হোক, মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেয়া হোক, কিংবা পিটিয়ে মারা হোক, অথবা তিনি সবশেষ যেটি বললেন যে কক্সবাজারের সি বিচে আমরা দেখলাম যে একজন নারীকে পেটানো হলো, কয়েকজন তরুণ যুবক ঘেরাও করে তাকে পেটাচ্ছে, টোটাল ঘটনাগুলো আপনি কিভাবে দেখবেন? এটাকে সংজ্ঞায়িত করবেন কি করে? আপনাকে ধন্যবাদ। মানে প্রথমে যখন আমি মব জাস্টিস কথাটা শুনি, তখন আমার ভীষণ রকম খটকা লেগেছে। এবং আপনি আপনার যে প্রথম যে আপনার কথাবার্তা আপনি বলেছেন, সেখানে কিন্তু আপনি বিষয়টা উল্লেখ করেছেন যে মব মানে হচ্ছে যে আপনার হুজুগে জনতা কিংবা উত্তেজিত উন্মত্ত একটা জনতা। স্যার আপনি কি একটু পেছনে যাবেন? স্যার একটু কি পেছনে যাবেন? আপনার মাথাটা কেটে যাচ্ছে, একটু পেছনে। রাইট, এইটা ঠিক আছে, রাইট, জি। আমার কাছে যেটা মনে হয় যে আপনার মব কথাটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ কিংবা একটা ধ্বংসাত্মক শব্দ। কারণ আপনি পৃথিবীতে শুধু বাংলাদেশে যে মব হয় তা কিন্তু না, আপনি দেখবেন যে পৃথিবীতে দেশে দেশে নানা রকম মব হয়। এবং সেই মব আপনার মানে তারা এতটাই হুজুগে থাকে, এতটাই উন্মত্ত থাকে, তাদের ভিতরে বোধ, বুদ্ধি, মূল্যবোধ, মানবিক চেতনা, সংবেদনশীলতা কোনো কাজ করে না। কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমি যেহেতু ক্রিমিনোলজি পড়াই, ক্রিমিনোলজির বিষয়ে গবেষণা করি, একই সাথে জেনোসাইড জাস্টিসের সঙ্গে আমি আছি। মানে এই যে আপনার বিষয়গুলো, যে আপনার একটা মব কোনো একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলছে, কিংবা কোথাও আপনার অগ্নিসংযোগ করছে, হ্যাঁ, কিংবা কোথাও ধরেন যে আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এখন মবের যে একটা সাইকোলজি, কিংবা ধরেন যে জেনোসাইডের সময় যে আপনার নির্বিচারে হত্যা করা হয়, কিংবা আপনি দেখবেন যে অনেক জায়গায় আপনার কিছু অ্যাবনর্মাল সাইকোলজি থাকে। এই অ্যাবনর্মাল সাইকোলজিটা যখন অনেকগুলো মানুষের মধ্যে বিস্তৃত হয়, তখন কিন্তু তারা যা খুশি তাই করে থাকে, এবং তার সাথে নীতি নৈতিকতা, সংবেদনশীলতা, এটার কোনো আপনার যোগাযোগ থাকে না। আপনি ধরেন যে আমরা আজকে যে মব জাস্টিস নিয়ে কথা বলছি, এটা আসলে মব ভায়োলেন্স হওয়া উচিত, কিংবা এটা মব প্রসিকিউশন সেরকম একটা কিছু হওয়া উচিত। মব জাস্টিস তো হতেই পারে না, কারণ মব তো কখনো জাস্টিস করতে পারে না। জাস্টিস করে বিচারকরা করে, কিংবা মানবিক বোধ সম্পন্ন মানুষ জাস্টিস করে। কিন্তু বিষয়টা হয় কি, যে আমি আজকে চিন্তা করছিলাম যে কিছু কিছু কারণে ধরেন যে আপনার একজন পিক পকেটার কিংবা একজন চোর, সে যখন ধরা পড়ে, তখন মানে মানুষের ভেতরে একটা ক্ষোভ কাজ করে, আরেকটা হচ্ছে তাদের যে বিকৃত একটা মানসিকতা। মানে একটা ধরেন যে মব, তারা মনে করে যে একজন চুরি করেছে কিংবা একজন পিক পকেটিং করে ফেলেছে, সুতরাং তাকে পিটিয়ে মেরে ফেলা, মানে তাকে তারা মানুষ মনে করে না, তাকে মনে করে পোকামাকড়। হ্যাঁ, এবং সেই রকম ঘটনা কিন্তু আমি কয়েক বছর আগে আপনার লন্ডনের বাসে আমি দেখলাম যে সমকামী মানে দুই মহিলা, তারা সমকামী, এবং সেইটা যখন জানার পরে একদল লন্ডনের সাদা যুবক তাদেরকে এমন ভাবে মারধর করেছে। হ্যাঁ, আপনি যদি অস্ট্রেলিয়াতে যান কিংবা কিছু কিছু দেশে, আপনি দেখবেন যে যারা রেসিস্ট, তারা কিন্তু ওই মানে কালো যারা মানে সাদা শ্বেতাঙ্গ বর্ণবাদী, তারা কিন্তু কালোদের পিটিয়ে মেরে ফেলে কিংবা কখনো গুম করে দেয়। মানে এই যে একটা বিকৃত মানসিকতা, এই বিকৃত মানসিকতা যখন একটা মবের ভিতরে আপনার সঞ্চারিত হয়,
মবের ভিতরে বিস্তৃত হয়, তখন হয় কি যে তারা কোনো চোর কিংবা ডাকাত কিংবা পিক পকেটার কিংবা সমকামী কিংবা ধরেন যে হিন্দু মুসলিম যে রায়ট হয়, সেই রায়টের সময় যেভাবে মানে হিন্দুরা মুসলমানকে মারে কিংবা মুসলমান হিন্দুকে মারে, সেটাও তো একটা মবের কাণ্ড। মানে আমরা দেশভাগের সময় যে ধরনের আপনার রায়ট দেখেছি, যে আপনার হিন্দু এলাকায় মুসলমানদের মানে কেউ রামদা দিয়ে কোপ দিচ্ছে, কেউ আপনার গুলি করছে, কেউ পিটিয়ে মেরে ফেলছে, আবার যেখানে আপনার মুসলমান প্রধান এলাকা সেখানে মুসলমানরা হিন্দুদের মেরে ফেলছে। এই যে মব, মানে মবরা যাই করুক, পিক পকেটারকে মারুক কিংবা আপনার কোনো চোরকে মারুক কিংবা রায়টের সময় তারা কোনো ধরনের আপনার এই ধরনের মানে কর্মকাণ্ড করুক, আপনি দেখবেন যে তাদের ভিতরে একটা অ্যাবনর্মাল সাইকোলজি কাজ করে। স্যার আমি এটা শুধু বাংলাদেশে স্যার এই জায়গা থেকে আমি প্রশ্নটা আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করি। আপনি বলছেন যে অ্যাবনর্মাল সাইকোলজি, যারা কাজগুলো করছে তারা তো সমাজের মানুষ, মানে আপনার আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, তো আমাদের মধ্য থেকে এই লোকগুলো হঠাৎ করে বেরিয়ে কি করে অ্যাবনর্মাল সাইকোলজি তার মধ্যে কাজ করে এবং সে একটা লোককে পিটিয়ে মেরে ফেলে? এটা কিভাবে সম্ভব? এটা তাৎক্ষণিকভাবে এটা হয়? আমি একটা ব্যক্তিগত ঘটনা আপনার সাথে শেয়ার করি। 1991 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আপনার মনে আছে? জি। এবং সেই সময় আমি আমার গ্রামের বাড়ি ওই গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে, আমার এক চাচাতো ভাই, আমি তাকে কোনোদিন মানে এতটুকু রাগ করতে দেখি, তাকে মানুষের মধ্যে রাগ থাকে না, তাকে আমি রাগ করতে দেখিনি। কিন্তু এই যে আপনার শান্তশিষ্ট একটা মানে ছেলে, মানে যুবক, সে কি করেছে, একটা দা নিয়ে হিন্দুদের যে কমিউনিটি সেটা আক্রমণ করতে গিয়েছে। এই যে আপনার ধর্ম কিংবা আপনার বর্ণ কিংবা জাতীয়তাবাদ কিংবা কোনো একটা মূল্যবোধ, মানে ধরেন যে অনেক জায়গায় আপনি দেখবেন যে যারা পতিতা হয়তোবা আপনি অনেক জায়গায় যে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারে কিংবা দেখা যায় যে তাকে মানে কবর দিতে দিবেন না। একজন পতিতা যখন আপনার হয় তার জানাজা করা যাবে। হ্যাঁ, তো এই যে আপনার বিকৃত কিছু বিষয়, মূল্যবোধ, এবং আমি আপনাকে আরেকটা কেস শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আপনার ভারতে আপনার বেশ কয়েক বছর আগে আপনার রেণুকা এবং সীমা, এই দুইজন মহিলা তার মাকে নিয়ে তারা প্রায় 13টার বেশি শিশুকে তারা অ্যাবনরমালি হত্যা করেছিল এবং তাদেরকে বলা হয়েছে যে তারা দে আর দি ফার্স্ট উমেন সিরিয়াল কিলার ইন ইন্ডিয়া। হ্যাঁ, এবং তারা এই যে উমেন সিরিয়াল কিলার হয়েছে, এবং এটা আপনার প্রথমে হাইকোর্টে বিচার হয়েছে, পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে তারা সুপ্রিম কোর্ট বলেছে যে যারা যে হত্যাকারী, মানে তাদের হচ্ছে ডেপ্রেভড মাইন্ড মানে হচ্ছে বিকৃত মানে মানসিকতা কিংবা বিকৃত মন, যেই মনের ভিতরে কোনো দয়া মায়া সংবেদনশীলতা কোনো কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এদের ভিতরে এইটা কিভাবে এই বিকৃত মনটা কিংবা ডেপ্রেভড মাইন্ডটা হোক। এখন বিষয়টা হচ্ছে যে তারা তাদের মানে সীমা এবং রেণুকা, তাদের যে মা, তার মাকে আপনার তার বাবা তাকে পরিত্যাগ করে চলে যায়, তারপরে সে তার মা বস্তিতে থাকে, বস্তিতে থেকে সে কোথাও কাজ করতো, কখনো চুরি করতো, এইভাবে তারা জীবনযাপন করত। এবং একটা সময় চুরি তাদের পেশা হয়ে যায়, এবং একদিন চুরিতে ধরা পড়ার পরে তারা একটা বাচ্চাকে যখন মব এসে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, তখন তাদের যে একটা ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাকে তারা কাভার হিসেবে ব্যবহার, যে বলে যে এই ছোট বাচ্চা যারা আছে সে তো আর চুরি করতে পারে না। তারপর থেকে তাদের মধ্যে একটা এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো যে আমরা যদি বাচ্চাদের অপহরণ করে তাদেরকে চুরির পরে ধরা পড়লে আমরা যদি তাকে কাভার হিসেবে ব্যবহার করি, তাহলে পরে এটা একটা ভালো কৌশল হবে। এবং এরপরে তারা 13 থেকে 14টা বাচ্চাকে অপহরণ করে এবং এই বাচ্চাদের তারা স্যার একটা বিষয়, সেটা হলো যে এটা হলো একটা স্পেশাল কেস, কিন্তু আমি বলছি যে বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে, এখানে তো প্রত্যেকের এরকম কেস নাই যে তার ফ্যামিলি ক্রাইসিস, বা এখানে ইউনিভার্সিটি, যেমন জনাব জেরাই খান পান্না বলছিলেন যে ইউনিভার্সিটির মধ্যে যখন অনেকগুলো শিক্ষার্থী মিলে একজন লোককে মেরে ফেলে, প্রত্যেকের ক্ষেত্রে তো এরকম কেস নাই যে তার ফ্যামিলি ক্রাইসিস আছে। এক্ষেত্রে হঠাৎ করে কি করে সে মবে পরিণত হয়, কি করে হঠাৎ করে তার সাইকোলজিক্যালি ডিসঅর্ডার তৈরি হয়, এটির বড় কোশ্চেন। কিন্তু আমি এই প্রশ্নটা আপনাকে রেখে যাই স্যার, এবং একটু ছোট্ট বিরতি নিয়ে আসছি, জনাব জেরাই খান আপনার কাছেও আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আজকে আমরা মব এবং জাস্টিস, যেটি নিয়ে এখন খুব কথা হচ্ছে, আমরা এটি নিয়ে কথা বলছি, এটা আদৌ মব জাস্টিস কিনা। ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি গত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের বিভিন্ন স্থানে যে মব জাস্টিসের নামে মানুষ পিটিয়ে হত্যা করা, মাজারে আগুন, কবরে আগুন, শিল্প কারখানায় আক্রমণ, নানা রকমের যে ঘটনাগুলো ঘটছে, তার
রাজনৈতিক, সামাজিক এবং মনোজাগতিক ব্যাখ্যাটা আসলে কি, কেন ঘটছে? আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। জনাব জেরাই খান পান্না, একটা বিষয় আপনি বলছিলেন যে এটি মব জাস্টিস নয়, এটি হচ্ছে মব লিঞ্চিং, এবং জনাব অধ্যাপক কার্জন বলছিলেন মব ভায়োলেন্স। আমরা শব্দ যেটাই বলি না কেন, আমার প্রশ্ন হলো যে 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই ঘটনাটা কেন ঘটছে? মানে এর সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের, বা এটাকে যদি আমরা বিপ্লব বলি, রাজনৈতিক বা গণঅভ্যুত্থান যে নামই বলি না কেন, তার সঙ্গে এই ঘটনাগুলোর কি সম্পর্ক? মানে এখন কেন ঘটছে? এখন কেন ঘটছে? এখন একটা সুযোগ পাওয়া গেছে, তো ট্রানজিট পিরিয়ড, তো একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, পাশাপাশি পুলিশ একটু দুর্বল অবস্থায় আছে। এই সমস্ত অবস্থার ভেতর থেকে তারপরে ইয়াবার মানে একটা মার্কেট আছে এখন, ফ্রি, কেউ ধরতেছে না তাদের। তারপরে ওই ফেন্সিডিল তো এখন আর নাই, ইয়াবা জায়গা দখল করিয়ে নিচ্ছে। আর এরা তো মদও গিলতে পারে না, কারণ সে পয়সাও নাই, ওই ছিনতাই করে যা পায় তাই দিয়েছে। তো সবচেয়ে যেটা, সেটা হলো ছিনতাইকারীর সংখ্যা কিন্তু সন্ধ্যার পরে বের হয়ে গেছে। কার্জন, তুমি খেলতে টেলতে আর যেও না, গেলেও সন্ধ্যার আগে বাসায় ফিরো। যে হারে ছিনতাইকারী বাড়ছে, ভয়াবহ অবস্থা। আর থানা তো কোনো মামলা নেয় না, ইভেন জিডি পর্যন্ত নেয় না। কালকে আমার কাছে আসছিল একজন, থানায় তো গেছিলাম, এফআইআরও নেয় না, জিডিও নেয়। উপর দিয়ে ফোন করাইলে পরে বলছে আসেন, বসে দুই পক্ষের মীমাংসা করে দিই। এখন থানার কাছে গেলে পরে তারা আরবিট্রেটরের ভূমিকা পালন করে, এডিআর আর কি। এডিআর মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এটা থানালারা করে। ক্রিমিনাল কেসের বেলা হয়, এটা আমার জানা ছিল, হয় এই টাকা ধার টার এগুলোর বেলা হয়, কিন্তু যেগুলো ওয়ারেন্ট বা কি বলবো, যে গ্রেপ্তার যোগ্য অপরাধ, সেটার বেলা কিন্তু এই এডিআর হয় না। হাজবেন্ড ওয়াইফের বেলাও হয় না অনেক সময়। তো এখন ওনারা করতেছেন না, তার মানে কি এখন আইন শৃঙ্খলা বাহিনী একটু খুব সক্রিয় নাই, সেই সুযোগটা নিচ্ছে, ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম না, এটা মানসিক। এতদিন সুযোগ পায় না, সুযোগ পাইলে আমরা জানি না, বিভিন্ন কারণে এটা মিডিয়ায় আসে নাই। আমি আমার সংস্থা দিয়ে যেটা পাইছি সেটা হচ্ছে এটা 38-এর উপর হয়ে গেছে সংখ্যা। বিভিন্ন সংস্থা থেকে যে ইনফরমেশনটা আমি কালেক্ট করছি, যে এই ধরনের মার্ডার, কিলিং, অত্যাচার, এটা 38-এর উপর হয়ে গেছে। কারো কারো মতে এটা 42 পর্যন্ত হয়েছে। তো এটা তো কালেকটিভলি আমরা জানি না। এবং এই মব জাস্টিস, এই শব্দটা কিন্তু প্রচলন হইতে আছে মিডিয়ার মাধ্যমে। আমার অনুরোধ থাকবে, এটাকে মব জাস্টিস বলবেন না, বরঞ্চ মব লিঞ্চিং বলতে পারেন, মব মার্ডার বলতে পারেন, মবের কি বলবো, যেটা কার্জন হলো মব ভায়োলেন্স। তো হ্যাঁ, এটা কার্জন হচ্ছে আমার থেকে অনেক জ্ঞানী, পণ্ডিত, শিক্ষক। না, আসলে সত্যি, আমার অভিজ্ঞতা তো বেশি, বয়সও বেশি, কিন্তু শিক্ষার দিক থেকেও আমার অনেক উপরে। না জনাব, যেটা এখানে একটা প্রশ্ন, এটা অতিরঞ্জিত কিছু নাই, একটা প্রশ্ন, যেটা সত্যি সেটা স্বীকার পাইতে হবে। না ঠিক আছে, একটা প্রশ্ন, যেই প্রশ্নটা জনমনে আছে, যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী বিচারিক ক্ষমতা সহ মাঠে আছে, পুলিশ হয়তো একটু নানা কারণে ট্রমাটাইজড, হয়তো একটু তারা সক্রিয় কম, এটা হতে পারে, কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, সরকার একটি অন্তর্বর্তী নির্দলীয় সরকার ক্ষমতায় আছে, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একাধিকবার বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম আমরা বরদাস্ত করব না। এই নির্দেশনার পরেও এই কাজগুলো কমছে না কেন? মানে কেউ কেউ পাত্তা দিচ্ছে না, নাকি তারা মনে করছে কিছুই হবে না? এখন ওই কিছু কিছু লোক আছে সমাজে, কিছু কিছু সম্প্রদায় আছে, সব সমাজেই থাকে। ওই ভারতে কি জানি এক ছিল, কি নটরঞ্জন, না নটবর লাল না কি যেন, আচ্ছা আচ্ছা, নটবর সিং, আচ্ছা নটবর সিং, বিহারের লোক। জি, ও তাজমহলও বিক্রি করছে, আগ্রা ফোর্টও বিক্রি করছে, এই দিল্লির প্রেসিডেন্ট হাউসও বিক্রি করছে, জেলও কাটছে, জেল থেকে পালাইছে বহুবার। তো ওরে একবার বলছিল যে অমিতাভ বচ্চন, আবার ওই নটওয়ার সিং বলছে তোমার তো করতে, লম্বু কি করবে আর, আমি তো নিজেই জানি যে
আমি কি করছি? তো এরকম বহু লোক আছে। ফর এক্সাম্পল ফুলন দেবী কিন্তু সাইকিক না, তার উপর যে টর্চারটা করা হয়েছে সেইটা রিভেঞ্জ নিতে গিয়েই কিন্তু সেইটাই হয়েছে, তার সাথে এটার তুলনা করা যায় না। যদিও আমি বলবো যে এই উপমহাদেশে ফুলন দেবী কিন্তু একটা বার্নিং রেভলিউশনারি এক্সাম্পল। তার শিক্ষা ছিল না, তার কিন্তু ফাইটটা ছিল ভিপি সিং এর পরিবারের সাথে। ভারতের প্রথম যিনি কংগ্রেসের থেকে প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইলেন, সেই ভিপি সিং এর পরিবারের বিরুদ্ধে 17 জন ঠাকুরের একসাথে দাঁড় করাইয়া কিল করিয়ে ও ফেমাস হয়ে গেল। তো রেজাল্টটা কেন? যে এদেরকে এই লোয়ার কাস্ট হিসেবে তারা যখন তখন ধর্ষণ করত, সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিন্তু এই মহিলাটা রিভেঞ্জের পথে। কিন্তু এখন যা হচ্ছে এটা কি সেই রিভেঞ্জ বা কোনো এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা? আমি তো সেটা বলি না, আমি বলি যে আমি তাকে মনে করি যে টু সাম এক্সটেন্ট মডার্ন আধুনিক যুগের জোয়ান অফ আর্ক। না ঠিক আছে মিলালাম, কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে এখন যা ঘটছে এগুলোর সঙ্গে কি রাজনৈতিক প্রতিহিংসার সম্পর্ক নাই? মানে ধরুন একজন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, তিনি যেই দলেরই হন না কেন, মারা যাওয়ার পরে তার কবরে ভাঙচুর, কবরে আগুন, এটাকে আপনি কিভাবে দেখবেন? মানে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা না? এটা ওহাবিদের কারবার বা শান্তি, যারা শিবির, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাদেরই কারবার। তার সঙ্গে এখানে আমি বলবো যে সরকারের দুর্বলতা আছে। মঈনুদ্দিন খান বাদল বয়সে আমার চেয়ে একটু ছোট হইলো, ও কিন্তু নামকরা মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের নেতা ছিল, খুবই ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, পার্লামেন্টারিয়ানও ছিলেন। তো তার কবরে একজন মুসলিম, তো মুসলিম হিসাবে তার জানাজা হয়েছে, দাফন হয়েছে এবং কবর হয়েছে। এটা কি অমুসলিমরা করছে? কবরে আগুন না, ভাঙাচোরা কি অমুসলিমরা করছে? নট এট অল, মুসলিমরা করছে। মাজার গুলো ভাঙতেছে কারা? মুসলিমরা। এই মাজার, তারপরে সুফিদের এগুলো ভাঙতেছে কারা? মুসলিমরা। কট্টর মুসলিমদের ভেতর একটা গ্রুপ। বাউলদের চুলদারি কাইটে দিতেছে কারা? এই মুসলিমরা। তো এরা মুসলিম, বাউলরাও মুসলিম। বাউলরা হইলো অনেকটা সুফি সাধকের মতো, তাদের গানের ভেতর থেকে আল্লাহরে ডাকে। আর এরা মনে করে যে না, ফর্মাল ইসের ভেতরে ডাকতে। দিস ইজ দ্য ডিফারেন্স। 52টা এর মধ্যে দেখলাম যে 52টা গ্রুপ আছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে, যারা 52টা মত অবলম্বন করে। সবই সুন্নি, আবার এখানে শিয়া নাই। না না, আমি জাস্ট এই জায়গা থেকে জনাব অধ্যাপক কার্জন একটা বিষয় যে আমি জনাব জিরাই খান পান্নাকে যে প্রশ্নটা করলাম, একই প্রশ্ন আপনাকে করি যে এই সময়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর একটু দুর্বলতা বা তারা একটু কম সক্রিয়, সেই সুযোগটা নিচ্ছে কিনা একটি গ্রুপ, এবং এর সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার সম্পর্ক দেখেন কিনা, নাকি আপনি শুরুর থেকে যেটা বলছিলেন যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার, আসলে কি শুধুই সাইকোলজিক্যাল ব্যাপার, মানে এখানে কোনো পলিটিক্স নাই? আমার কাছে মনে হয় যে আপনি ভায়োলেন্স কিংবা মার্ডার কিংবা আপনার জেনোসাইড, এই সমস্ত বিষয়কে ব্যাখ্যা করতে গেলে কোনো একটা উপাদান দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন। হ্যাঁ, কারণ আপনি আজকে যে মব ভায়োলেন্স বলছেন, আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গাতে আপনার যে লিঞ্চিং বলি আমরা, মানে গণপিটুনি, কিংবা মানে গণপিটুনিতে কোনো চোর, ডাকাত, পিকপকেটার তাদেরকে মেরে ফেলে, এবং প্রতি বছর আপনি আইন ও সালিশ কেন্দ্র এবং আপনি মানবাধিকার সংগঠন তাদের যে পরিসংখ্যান সেটা যদি দেখেন, আমি একটু আইনের ভাষায় জিজ্ঞেস করি আপনাকে, এই যে গণ যে বলছি আমরা, গণ হতে গেলে কতজন লাগে? ধরুন 10 জন লোক মিলে একজন চোরকে পিটিয়ে মেরে ফেললো, এই 10 জন লোক কি গণ হয়? মানে গণর কোনো আইনি সংজ্ঞা আছে কিনা? আমি বুঝতে পারিনি আপনার প্রশ্নটা। বলছি স্যার, এই যে বলি গণপিটুনি, গণ হতে গেলে কতজন লাগে? ধরুন 10 জন লোক মিলে একজন ছিনতাইকারী বা চোরকে পিটিয়ে মেরে ফেললো, এই যে 7 জন 8 জন কিংবা 10 জন লোক, এরা গণ হলো কি করে? মানে আইনের ভাষায় গণ বলতে কি বোঝায়? না, আপনার বিষয়টা হয়েছে যে গণের মানে গণর কোনো সংজ্ঞা আমি দেখিনি। আপনার আইনে এই যে আমরা গণহত্যা বলি কিংবা
মব ভায়োলেন্স বলি, আপনি যে গণ বলছেন, জি এবং আমরা যে জেনোসাইডের যে বাংলাটা গণহত্যা করি, জেনোসাইডের বাংলা কিন্তু গণহত্যা না। না, আপনি আমার সাথে বলেছেন জেনোসাইডের বাংলা, জেনোসাইডই বলতে হবে। জেনোসাইডের কোনো বাংলা হয় না, আপনি বলেছেন, আমার সাথেই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে 10 জন হোক আর আপনার 100 জন হোক, মানে মব বলতে একটা আপনার জনতা, সেই জনতা কয়জন হবে সেটা তো আপনার মানে একটা, যখন আপনার নির্দিষ্ট কোনো সংজ্ঞা থাকে না, তখন আপনার যে গড়পড়তা একটা ধারণাকে আপনার স্ট্যান্ডার্ড হিসেবে নিতে হয়। আচ্ছা, হ্যাঁ, এবং আমরা যেটা গণপিটুনিতে যে মেরে ফেলে, রাস্তাঘাটে কিংবা ফুটপাতে মেরে ফেলে, দেখি যে মানে 50-100 কিংবা ওইখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। এই আপনার যে একজন ছিনতাইকারীকে ধরেছে কিংবা একজন পিক পকেটারকে ধরেছে কিংবা একটা চুরি করেছে ধরেছে, অনেক মানুষ জড়ো হয় স্যার, কিন্তু 50 জন লোক মিলে তো মারে না। 50 জন লোক হয়তো জড়ো হয়, কিন্তু মেরে ফেলে হয়তো 3 জন বা 4 জন। এখন প্রশ্নটা ওইখানে যে 3 জন 4 জন মিলে যদি একটা লোককে মেরে ফেলে, সে তো টোটাল সোসাইটির রিপ্রেজেন্ট করে না। ফলে সেইখানে এই শব্দটাকে আমি গণপিটুনি বলবো কিনা, আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে আমি আদৌ এটাকে গণপিটুনি বলবো কিনা। না, আপনার গণপিটুনি কেন বলবো না, কারণ ওইখানে একটা পিক পকেটার কিংবা ছিনতাইকারী কিংবা চোর যখন সেই সন্দেহে তাকে হাতে নাতে ধরে ফেলে, হাতে নাতে ধরার পরে মানুষের মধ্যে একটা যে ক্ষোভ, তাদের পিছনে সেই ক্ষোভ এবং কি বলে যে এই আমরা চোর ধরেছি, ছিনতাইকারী ধরেছি কিংবা আপনার পিক পকেটার ধরেছি, তখন মানে ধরেন যে কেউ মারধর শুরু করে, কেউ চর থাপ্পড় দেয়, কেউ একটা লাঠি নিয়ে তাকে বাড়ি দেয়। মানে 50টা লোক যদি 50টা আঘাত করে, তাহলে পরে তো তার অবস্থা খারাপ না? আবার তার ভিতরে কিছু থাকে আপনার, মানে সবাই তো একরকম না, কিছু কিছু থাকে একটু বেশি হিংস্র, কিছু থাকে। জি, মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের নানা রূপ কিন্তু আমরা ইতিহাসেও দেখেছি। আপনি মধ্যযুগের ইউরোপে দেখবেন উইছান্টিকের ক্ষেত্রে কিন্তু ওই একই জিনিসটা হয়েছে। আপনার অনেক মহিলাকে আপনার ডাইনি বলে আখ্যা দিয়ে তাদের পুড়িয়ে মেরেছে। সুতরাং এই যে আপনার এই বিষয়গুলো, যে আপনার যখন হিন্দু মুসলমান দাঙ্গা হয়, হিন্দুরা মুসলমানকে হত্যা করে, মুসলমানরা হিন্দুকে হত্যা করে, কিংবা জেনোসাইডের ভিতরে যেটা হয়, আপনি দেখবেন যে 1994 সালে হুতু এবং তুৎসি, তাদের ভেতরে যে আপনার মানে 6 মাসের ভিতরে 10 লক্ষ লোককে মেরে ফেলেছে। আবার আমাদের যে 1971 সালে 30 লক্ষ মানুষ মেরে ফেললো। এখন পাকিস্তানিরা, মানে আমি বলছি যে একটা বিকৃত মানসিকতা কাজ করে, সেটা মব ভায়োলেন্স হোক, সেটা জেনোসাইড হোক, সেটা উইচ হান্টিং হোক, যে বিকৃত একটা মানসিকতা কাজ করে, এবং যারা মানে হত্যা করে তাদের মনে হয় যে যাদের হত্যা করছে তারা হচ্ছে পোকামাকড়ের, তারা কোনো মানুষ না। হ্যাঁ, কারণ ওইটা যদি আপনার মানবিক মূল্যবোধ থাকতো, কারণ এটার মূল জায়গাটা সাইকোলজিক্যাল। হ্যাঁ, সেই মূল জায়গাটা সাইকোলজিক্যাল, এবং সেইটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের এখানে বিভিন্ন সময়, বিভিন্ন সরকারের সময়, এই সরকারের সময় ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক এখনো, যে পুলিশ পুরোপুরি কাজ করছে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি কাজ করছে না, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নেমেছে, এক ধরনের নৈরাজ্য অরাজকতা আছে, সেটার সুযোগ কেউ কেউ নিতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় মূল বিষয়টা সাইকোলজিক্যাল। হ্যাঁ, এই সাইকোলজিক্যাল মানে হচ্ছে অনেক মানুষের ভিতরে মনে হয় যে একটা পিক পকেটার সে তো মানুষ না, একটা ছিনতাইকারী সে তো মানুষ না, কিংবা আপনি রাজনৈতিক প্রতিহিংসার কথা যে বলেছেন, ছাত্রদল মনে করে ছাত্রলীগের কেউ মানুষ না, কিংবা ছাত্রলীগ মনে করে ছাত্র দলের কেউ মানুষ না, কিংবা রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাদের ভিতরে মানবিক মূল্যবোধ এমন ভাবে কমে যায়, তারা মনে করে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা মানুষ না, তাদের পিটিয়ে মেরে ফেললে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ হলে, এবং তারা সেটাকে বৈধ কাজ মনে করে। এই ধরনের একটা মানসিকতা কাজ করে বলে আমার মনে হয়। রাইট স্যার, আর একটা বিরতি সময় আসবো আপনাদের দুজনের কাছেই। দর্শক, আজকে আমরা মব জাস্টিসের নামে যা হচ্ছে, মব লিঞ্চিং, মব ভায়োলেন্স, আমরা যাই বলি না কেন, সেটির ব্যাখ্যা খুঁজবার চেষ্টা করছি, কেন হচ্ছে, বিশেষ করে এই সময়ে কেন হচ্ছে। আর একটা বিরতি সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখছি যে মব ভায়োলেন্স, মব লিঞ্চিং, কিংবা যেটিকে গণমাধ্যমে অনেকেই লিখছেন মব জাস্টিস, তার নামে যা হচ্ছে, মানুষকে পিটিয়ে মারা, কবরে আগুন, মাজার ভাঙচুর, অনেকগুলো ঘটনা ঘটছে। এবং এই সময়ে আমরা জানি যে আইনশৃঙ্খলা বাহিনীর মূল যে ফোর্স পুলিশ, তারা একটু কম সক্রিয় অ্যাপারেন্টলি মনে হচ্ছে। যদিও সেনাবাহিনী বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে আছে, তারপরেও এই ঘটনাগুলো আসলে ওই অর্থে কমছে কি বা কেন কমছে না, আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। জনাব জেরাই খান পান্না, একটা বিষয় সেটা হলো যে এই ঘটনা আপনি নাম যাই দেন না কেন, মব লিঞ্চিং, ভায়োলেন্স যাই বলুন না কেন,
এইটার আইনগত অপরাধটা কি? মানে এটা কি ফৌজদারি অপরাধের, ধরুন কেউ 10 জন 20 জন মিলে একজন লোককে পিটিয়ে মেরে ফেললো, এটা কি ফৌজদারি কার্যবিধির 302 অর্থাৎ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, নাকি এটার কোনো আলাদা শাস্তি আছে যখন এটা মব হয়? আপনার কি আবরার হত্যাকাণ্ডের ঘটনা খেয়াল আছে? জি, সেটা কি ছিল? 302। এবং সেটার 1 নম্বর আসামি জি সে কিন্তু স্পটে ছিল না, ঘটনাস্থলে ছিল না, জি। কিন্তু সে ছাত্রলীগ শাখার সভাপতি ছিল এবং তাকে হুকুমের আসামি করে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা। সেইটা একটা শিক্ষণীয়, দর্শনীয় এবং শিক্ষণীয়, যে কারণে বুয়েটে কিন্তু পরবর্তীতে আর এই ধরনের ঘটনা সামান্য মাত্র ঘটে নাই, ঘটার চেষ্টা করলেও কেউ আর ঘটে নাই। এই ঝামেলা আবার পড়িয়ে নি হয় কি। আমার ধারণা সেনাবাহিনীর কিন্তু বিচারিক ক্ষমতা নাই, আছে 60 দিনের জন্য, সে সাজা দেবে কয় দিনের? একটা লোকের মাইরে ফেলেছে 10 দিনের সাজা দিবে, আছে তো 2 মাসের জন্য। তো এই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা লক্ষণীয় না? আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেই দিকে সেনাবাহিনী নজর দিতে পারে। তার সামনে বিষয় না পড়লে পরে সে হয়তো দেখবে, হলের ভেতরে মারে, যদি রাস্তায় বসে একটা পিটে পিটিয়ে গান গাইয়া কি মধু হইলা এইসব গান গাই মারে যদি, এবং কক্সবাজারের মতো জায়গায় ওই মেয়েটারে ধরি কান ধরি উদ্বস করায়, প্রকাশ্য দিবালোকে, এইটা সেনাবাহিনী কিভাবে কন্ট্রোল করবে? মার্শাল দিয়া সেনাবাহিনীর বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষ, বিষয়টা হচ্ছে মানসিক। এবং আমাদের যারা ধর্মগুরু তারা অনেকটা এর জন্য দায়ী। তারা যেভাবে লেকচার দেন, ওয়াজ নসিহত করেন, তাতে আমরা অনুপ্রাণিত হই, এটা আমার ধারণা, অনুপ্রাণিত হই নামাজ রোজার চেয়ে এই অত্যাচারের দিক। আমার ধারণা, আই মে বি রং, আমি রং হইলে পরে মানে ধর্মের সুন্দর দিকটি এড়িয়ে মানে একটু ভায়োলেন্স করা, অন্যকে শাসানো, মানে এরকম ব্যাপারটা। এক্স্যাক্টলি। এটা তো আরেকটা ওয়াজে আমি শুনছি, বলছে যে আমাদের কি কোনো অধিকার আছে হিন্দুকে মারার বা তাকে জবরদস্তি তাকে মুসলমান বানাবার? তারাই ভালো যারা, তারা আবার ওয়াজে এগুলো বল, আমি শুনি যে কি ধরনের, এবং এরা কিন্তু বুঝাবার চেষ্টা করে কেউ কেউ যে না এটা ঠিক না। তো আসলে কিন্তু বাঙালি খুব সহিষ্ণু জাত, যে কারণে আমরা এখনো শিবিরের মাইনে নিছি, জামাতের মাইনে নিছি। হ্যাঁ, তো মাইনে নিছি মানে কি যে ওইভাবে হিংস্রতায় যাই না, প্রতিহিংসা পরায়ণ জাত আমরা না, কিন্তু ঠেইলে দিলে পরে, দেয়ালে পিঠ ঠেকলে পরে কিন্তু উই ক্যান ডু অর আনডু এনিথিং। না, আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে এখন জাহাঙ্গীরনগরে, ঢাকা ইউনিভার্সিটি বা যেখানে যা কিছুই হচ্ছে না কেন, অর্থাৎ পিটিএ মারার যে ঘটনাটা, এইটার যে মামলাটা হলো বা যাদেরকে ধরা হলো, ওনাদের বিচারটা হলে সর্বোচ্চ শাস্তি কি হবে? আবরারের ক্ষেত্রে যা হয়েছে এরকম মৃত্যুদণ্ড। আচ্ছা, কিন্তু এখন এই নিশ্চয়ই তারাও, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা যে এই আইন কানুন বা এই নিয়ম কানুন জানেন না তা তো না, কিন্তু প্রশ্নটা হলো যে এটা আসলে বন্ধ হচ্ছে না কেন? এইটা একটা কমন সেন্সের ব্যাপার, খুন করলে পরে শাস্তি হবে ফাঁসি, এবারে গ্রামের একদম অশিক্ষিত মূর্খও জানে, তার মানে একসঙ্গে জানে। এবং এই খুনটা এত নৃশংসভাবে করছে যে পায়ের মাংস নাকি খুলে পড়িয়ে গেছে, তারপরও তার উপরে তার অত্যাচার করতেছে। এই ধরনের নৃশংসতা, এটা তো ক্ষমার যোগ্য না, এবং এদেরও এইভাবেই পিটে শাস্তি দেওয়া উচিত প্রতিদিন। এদের বরঞ্চ ফাঁসি টাসি না দিয়া যে কয়দিন বাঁচাই রাখে, ওইরকম একটা করে খোঁচা দিয়া মাংস কইলা সেভাবে দাও না, কিন্তু সেটা তো আইনের শাসন কি হবে? তাহলে সেটা তো একটা আইনের শাসন হয় না। আমি এটা ক্ষোভ থেকে বললাম। আচ্ছা, জি, জনাব শেখ হাফিজুর রহমান কার্জন স্যার, একটা বিষয়, এই যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে যে এগুলো বন্ধ হওয়া দরকার, কিন্তু বন্ধ হচ্ছে না।
এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, অর্থনীতি নিয়ন্ত্রণে রাখা। কোথাও কি আপনার মনে হয় যে একটু মিসম্যাচ হচ্ছে, বা কোথাও কি একটু সমন্বয়হীনতা দেখা যাচ্ছে? ব্যাপারটা এরকম? না, সেটা তো আমরা আলোচনা করেছি যে নতুন অন্তর্বর্তী সরকার মানে 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল। তারপরে তো আমরা ধরেন যে এরকম একটা উত্তাল ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, দিন পর্যন্ত একটু অস্থিতিশীল থাকবে, নানা রকম অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটবে, সেটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরে তো আমরা প্রত্যাশা করেছিলাম যে মোটামুটি একটা ল অ্যান্ড অর্ডার মানে প্রত্যাশিত মাত্রায়, সেটা আমরা যেরকম জননিরাপত্তা, তারপরে আমাদের সম্পদ, এগুলো সব রক্ষা করবে। কিন্তু আসলে আমি যে বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি জি, যে আপনার ঠিক ল অ্যান্ড অর্ডার, ক্রিমিনাল কোর্ট, তারপরে আপনার পুলিশ, এইটার সাথে আপনি মানে মব ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, জেনোসাইড, এই বিষয়গুলোকে সম্পর্কিত করা খুব কঠিন। কারণ এইটার পেছনে একটা বিকৃত মানসিকতা কাজ করে। আপনি মব ভায়োলেন্সের কথা বলছেন তো, এখন ডোমেস্টিক ভায়োলেন্স বলতে আমরা যেটা বুঝি যে এক স্বামী তার স্ত্রীকে নির্যাতন করে, মানে আপনার শারীরিক নির্যাতন করে কিংবা মানসিক নির্যাতন করে। এখন ওই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এটা তো আপনি পুলিশ কিংবা আদালত দিয়ে বন্ধ করতে পারছেন না, এটা তো আমার এখানে চলছে। এটা প্রকৃতি মানে পুরুষতন্ত্র, পেট্রিয়ার্কি। পেট্রিয়ার্কি এমন ভাবে আমাদের পুরুষদের মানে একটা বিকৃত মানসিকতা এবং সহিংসতা তৈরি করেছে। এবং আমি তো বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে আপনার তথ্য, সেখানে দেখলাম যে আপনার 70% মানে স্ত্রী তার স্বামী কর্তৃক নির্যাতিত হয়, ইদার ফিজিক্যাল অর মেন্টাল। আবার আমি আরেকটা পরিসংখ্যানে দেখলাম যে এডুকেটেড, হাজবেন্ডও এডুকেটেড আবার ওয়াইফও এডুকেটেড, এই ক্ষেত্রে 40% ওয়াইফ দ্বারা মানে হাজবেন্ডের দ্বারা আপনার নির্যাতিত হয়। তো এইটা পুলিশ এবং আদালতকে খুব বেশি কিছু করতে পারবে? এটা তো মানসিকতার বিষয়। রাইট। আপনার পুরো সমাজ যদি সভ্য না হয়, এবং আপনি যখন পিক পকেটিং এ একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলে, মানে আপনি ধরেন যে আবরার হত্যার ক্ষেত্রে যেটা হয়েছিল, তারপর তোফাজ্জল হত্যার ক্ষেত্রে যেটা হলো, একটা হলে হয়েছে, আপনি শনাক্ত করতে পারেন যে এই শিক্ষার্থী এবার এরা 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 এটা করেছে। কিন্তু যখন আপনার গুলিস্তানের মোড়ে কিংবা শাহবাগের মোড়ে 100 জন মানুষ একটা মানুষকে পিটিয়ে হত্যা করে, রাইট। আপনি কে মামলাটা করবে? মামলা করবে কি? এবং ওখানে সিসি ক্যামেরা না থাকলে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আসলে কারা যুক্ত ছিল। কিন্তু স্যার এখান থেকে তো বেরোতে হবে। আপনি তো বারবার যেখানে ফোকাস করছেন সাইকোলজি এবং কি বলা যায় যে মানে সামাজিক ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত না হলে এটা বন্ধ করা যাবে না, কিন্তু সেটি কি করে নিশ্চিত করা যাবে? রাইট, আমি এই পয়েন্টে আসবো স্যার। আর একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের দুজনের কাছে আসছি। দর্শক, আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সাম্প্রতিক সময়ের যে একটি ভয়াবহ প্রবণতা আমরা দেখছি, মব ভায়োলেন্স, মব জাস্টিস, কেউ কেউ লিখছেন মব লিঞ্চিং, যে নামই বলি না কেন, অর্থাৎ একসঙ্গে উন্মত্ত কিছু মানুষ একত্র হয়ে পিটিয়ে মেরে ফেলা, মাজারে আগুন দেয়া, এমনকি কবরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এটিকে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে এটি সাইকোলজিক্যাল সমস্যা। আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। জনাব জেডাই খান পান্না, এই পার্টে খুব বেশি সময় হয়তো পাবো না, একদম সংক্ষেপে। আমরা তো নিশ্চয়ই এই জায়গাতে বেরোতে চাই, যারা খুন হচ্ছেন তারাও এই সমাজের মানুষ, যারা খুন করছেন তারাও এই সমাজের মানুষ। তো কারোর পরিচয় শিক্ষার্থী, কারোর পরিচয় হয়তো চোর কিংবা রাজনৈতিক কর্মী, যেটাই হোক না কেন। এখন এই জায়গা থেকে বেরোনোর উপায়টা কি? উপায়টা এখন উপায়টা বলা খুব কঠিন। আইনের শাসন, সুশাসন, এখন এটা বলা আমার জন্য সহজ, কার্যকর করা কিন্তু ডিফিকাল্ট। আচ্ছা, গতকালকেও প্রধান বিচারপতি একই কথা বলেছেন, আইন উপদেষ্টাও একই কথা বলেছেন। কিন্তু এটা কার্যকর করা, ইট ইজ টু ডিফিকাল্ট। ইন্টেনশন থাকলেই হবে না, এক্সিকিউট তো করতে হবে। এক্সিকিউট করতে হলে পরে একটু কড়াকড়ি যেটা হইতে হয়, তাতে নির্লজ্জ বেহায়ার মতো কড়াকড়ি হইতে, তারপরে যদি কিছু হয়। আর একটা উপায় আছে, সেটা হলো অস্ত্র হাতে নিয়ে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ করা। এই যে বলছে না দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতা না, এই 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 ধরনের উদ্ভট চিন্তা ভাবনার লোকদের, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু এলিমিনেট না করলে ওদের সেই টাইমটা এসে গেছে। তাহলে কবরে আগুন দিতে যাবে কোন এসে? কবরের মানুষটা তো এখন আর রাজনীতি করে না, একসময় রাজনীতি করতেন। হি ওয়াজ এ মুসলিম, রাইট?
আগুন দিছে কারা? মুসলিমরা। তাইলে এইখানে তো তার সাথে মব লিঞ্চিং এর কোনো ঘটনা নাই, এখানে অবশ্যই রাজনৈতিক একটা ঘটনা আছে। সেটা কি? মঈনুদ্দিন খান বাদল ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ফেমাস ফ্রিডম ফাইটার, জি এবং অল থ্রু একজন সেকুলার লোক। দ্যাটস ওয়াই কবরে আগুন দিয়ে কি মানুষটা কিছু করতে পারবে? বরঞ্চ তার কথা এখন প্রত্যেকটা মানুষের মনে যা মানে আরো স্ট্রং ভাবে তার মানুষের মনে থাকবে। এই কারণে যে তার কবরে রাতের আধারে মুখ লুকিয়ে দুর্বৃত্তরা আগুন দিতে গেছে, তাই না? এটা হলো যে এক ধরনের বিকৃত মানসিকতার রাজনীতি। এখানে রাজনীতিও আছে, এটার সাথে হলের এই ঘটনা আমি মিলেই না, কিন্তু সারা দেশে মাজার ভাঙা এবং এই কক্সবাজারে মহিলাদের যে কামদুরি উদ্বাস করানো, এটা সম্পর্কিত, ওইখানে রাজনীতি আছে। এটা ওই যে ছেলেটা বলছে আবেগের বশে আমি তো আপনি এই রাজনীতি মোকাবেলা করবেন কি করে? এই রাজনীতি আরেক রাজনীতি দিয়ে, দুর্বৃত্তের রাজনীতিরে সঠিকভাবে রাজনীতি দিয়ে, সঠিক রাজনীতি দিয়ে, প্রগতিশীল রাজনীতি দিয়ে, ধর্ম নিরপেক্ষতার রাজনীতি দিয়ে, গণতান্ত্রিক রাজনীতি দিয়ে প্রতিহত করব। জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, আমরা কি করে বের হব? একটা উপায় জনাব যেটা এখান পান্না বললেন যে খারাপ রাজনীতির বিরুদ্ধে ভালো রাজনীতি, তাই কি, নাকি অন্য কিছু এই মুহূর্তে আমাদের হাতে আছে? না, আমার যেটা মনে হয় যে একটা হচ্ছে বৃহত্তর পরিসরে আপনি যদি পুরো মানুষের ইতিহাস, মানুষের সমাজ যদি দেখেন, তাহলে পরে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকেই বলেছেন যে আপনার যে কোনো ধরনের চরমপন্থা, সেটা ধর্মীয় চরমপন্থা হোক, সেটা আদর্শিক চরমপন্থা হোক, সেটা জাতীয়তাবাদের চরমপন্থা হোক, এটা কিন্তু মানুষকে ভীষণ রকম সহিংস করে দেয়। তা আপনি ধরেন যে ধর্মীয় যে আপনার চরমপন্থা, কিংবা ধরেন যে একজন মুসলমান, মানে আপনি যদি কোনোভাবে বলেন যে একজন নবী অবমাননা হয়েছে, আপনি দেখবেন যে হাজার হাজার লোক, এখন ধরেন যে কোনো একজন হিন্দু জনগোষ্ঠীর কেউ যদি আপনার কোনো নবী রাসূল সম্পর্কে অবমাননা করেন, তাহলে পরে দেখবেন সেটা যদি আপনি ফেসবুকে দেন, তাহলে হাজার হাজার লোক চলে আসবে সেই হিন্দুকে কিংবা হিন্দু জনগোষ্ঠীকে মারার জন্য। কিংবা আপনি যদি কোনো দেব দেবীকে অবমাননা হয়েছে, কোনো মুসলমান করেছে, তাহলে দেখবেন যে হাজার হাজার হিন্দু বেরিয়ে গেল। তো এই যে আপনার বিষয়টা, কিংবা ধরেন যে জাতীয়তা, চরমপন্থী জাতীয়তা, মানে হিটলার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা করেছে, সে মনে করেছে যে জার্মান দে আর দি বেস্ট ইন দি হোল ওয়ার্ল্ড, এবং সারা পৃথিবীর অন্যান্য মানুষকে সে পোকামাকড়ের মতো মেরে ফেলেছে। এই জায়গাটা কিন্তু একটা বড় প্রশ্ন যে আমার ধর্ম, আমার জাতীয়তা, আমার বর্ণ। কারণ এখনো কিন্তু অস্ট্রেলিয়া সহ, আমেরিকা সহ আপনি দেখবেন যে যারা শ্বেতাঙ্গ বর্ণবাদী, তারা কিন্তু কালো মানুষদের, আপনি জানেন যে ওই যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স, স্যার আমাদের একদম শেষ করতে হচ্ছে, জাস্ট 30 সেকেন্ডে যদি বলেন যে তাহলে এইখান থেকে বেরোতে তো হবে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে এইটা আপনার বড় একটা জায়গা হচ্ছে মানবিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, সংবেদনশীলতা, তারপরে আপনার সভ্যতা, মানে সভ্য হওয়া। এইটা শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করে না, এটা আপনার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, নৈতিকতা, মানে ওভারঅল যত রকম, এবং দীর্ঘদিনের প্র্যাকটিসের বিষয়। জি স্যার, অনেক ধন্যবাদ আপনার দুজনকে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরাও যেটি প্রত্যাশা করি, সমাজে যে ভায়োলেন্স চলছে এটিকে আমরা কোনো অর্থে মব জাস্টিস বলতে পারি না, কারণ মবের সঙ্গে জাস্টিস শব্দটি যায় না, এটিকে অবশ্যই মব ভায়োলেন্স, মব লিঞ্চিং যাই বলি না কেন। ফলে গণমাধ্যমের উচিত হবে যে এই শব্দগুলো ব্যবহার করবার ক্ষেত্রে আরেকটু সতর্ক থাকে, এবং আমরা চাই যে পরিস্থিতি চলছে খুব দ্রুতই এর অবসান হবে। ভালো থাকবেন।